একসাথে নির্বাচন ও গণভোটে বাড়বে খরচ, জানালেন অর্থ উপদেষ্টা। প্রবাসী সহ 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালট নিয়ে ডাক বিভাগের সঙ্গে ইসির বৈঠক। সাংবাদিকদেরও ফ্যাসিবাদ চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। গণমাধ্যমের স্বাধীনতায় অকুণ্ঠ সমর্থন। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ অ্যাটর্নি জেনারেল। সংস্কার মানেই সংবিধান পরিবর্তন নয় বলেছেন আইন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে করার কারণে খরচ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে। আরও জানান, দেশের স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি অন ক্যামেরা দেওয়া হবে। এসব ক্যামেরা বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এমনটা জানান। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না, সিকিউরিটি। এটা আমরা বলেছি ওপেন, আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি। এটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা। কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সকাল 11টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ডাক বিভাগের কারিগরি দল থেকে একটি প্রতিনিধি দল সরাসরি বৈঠকে অংশ নেন। পাশাপাশি জুম প্ল্যাটফর্মে যুক্ত হন সার্কেল ও জেলা পর্যায়ের মনোনীত 150-এরও বেশি কর্মকর্তা। মূলত প্রবাসে অবস্থানরত ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকা থেকে দূরে থাকা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার প্রযুক্তিগত ও বাস্তবধর্মী দিকগুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি 31 দফা সংস্কারে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে। গেল 15 বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে, সেখান থেকে বেরিয়ে আসার কথা বলেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মির্জা ফখরুল। সেমিনারে অন্যান্য রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশের মিডিয়াকে কোনো শিল্প গোষ্ঠীর হাতে দেয়া ঠিক হবে না। গণমাধ্যমে কাজের পরিবেশ কোনো সরকারই দেয়নি। অ্যাক্রিডিটেশন কার্ড রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়, এটার পরিবর্তন হওয়া দরকার। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হোক, এটা সবার প্রত্যাশা। নেতারা বলেন, গণমাধ্যমে যারা কাজ করছেন তাদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। মফস্বলগুলোতে মিডিয়াতে কোনো বেতন দেওয়া হয় না। সোশ্যাল মিডিয়ার কারণে ভিউয়ের জন্য নানা ধরনের জিনিস সামনে এসে অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সাংবাদিকতাকে আলাদা করে রাখার কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে, সাংবাদিকদের অবদানও অনেক। পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকারের পক্ষে তারা কথা বলেন। আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, আমরা সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হবে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস এবং ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস।
যেখানে বলা হয় ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। এতে অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান বলেন, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সাংবাদিকদের মতামত নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষা করার পথ বের করতে হবে। যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা, সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন, যতক্ষণ পর্যন্ত তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। যে ফর্মুলায় নাগরিক যে হলুদ সাংবাদিকতার শিকার হচ্ছেন, মিথ্যা প্রোপাগান্ডার শিকার হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন যাতে নাগরিকরাও সুরক্ষিত থাকে। আপনি নাগরিককে অরক্ষিত রেখে শুধু নিজের সুরক্ষার জন্য যখন কাজ করবেন, তখন সেটা একটা সমাজে ভুল বার্তা দেবে। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন বলেন, আগের মতো এখনো সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি হবে উদ্বেগের। আমাদের খুব জরুরি সুপারিশ হবে যে এই পুরনো আইনগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখা। মানহানির কথা অ্যাটর্নি জেনারেল মধ্যে অলরেডি বলেছেন। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে এটা অবশ্যই বাতিল হওয়া উচিত। আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। আপনাদের মনে থাকবে এগুলো পাকিস্তানে কিভাবে ব্যবহার হচ্ছে আপনারা দেখেছেন, বাংলাদেশে সেভাবে ব্যবহার হতে পারে নাই, কারণ এখানে রিস্ট্রিকশন আছে যে এই ধরনের মামলা করা যায় না সরকারের অনুমোদন ছাড়া। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা এখন দেখছি, সরকার অনুমোদন না দিলেও ওই মবটা চলে গেলে সামহাও দি আদার ম্যাজিস্ট্রেট মামলাটা নিয়ে নিচ্ছে। যে কোনো সরকারকে গণমাধ্যমের জন্য মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র যাতে দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সংস্কার মানেই শুধু সংবিধান পরিবর্তন নয়, জনমনে সংস্কার বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য তার। বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনে সরকারের পরিকল্পনা তুলে ধরে আইন উপদেষ্টা আরও জানান, পারিবারিক আদালতের মতো আরও পরিষেবা হাতে নিয়েছে আইন মন্ত্রণালয়। এতে মামলা সংক্রান্ত জটিলতা, ভোগান্তি ও খরচ কমে আসবে। এই ধারাবাহিকতা পরবর্তী সরকারকেও চলমান রাখার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না? কাজে আমাদের একটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেই রকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুর সাবেক মেজর রাফাত এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 4 ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 9:30টায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
বিমানবন্দরে শেরিন তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশে অবস্থানকালে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ এই দুই বিষয়ে দুটি সমঝোতা স্মারক হয় দুই দেশের মধ্যে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাজনৈতিক নেতারাও শেরিন তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আশুলিয়ায় তাজরিন ট্র্যাজেডির 13 বছর আজ। তাজরিন গার্মেন্টসের পরিত্যক্ত ভবনের সামনে ফুল দিয়ে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণ করেছেন স্বজনরা। শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও। সকালে আগুনে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনসের সামনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশ নেন তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা। স্মরণ সভায় শ্রমিকদের দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি জানান বক্তারা। শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকারের অসহযোগিতার কারণে দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সাক্ষী জটিলতা ও মালিক পক্ষের অসহযোগিতার কারণে মামলার অগ্রগতি থমকে রয়েছে বলে অভিযোগ তাদের। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা বৈষম্য এবং নিয়োগ জালিয়াতির অভিযোগ তুলে রাঙামাটিতে জেলা পরিষদ ভবনে শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট। সোমবার সকাল থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনের প্রধান ফটক বন্ধ রয়েছে। কোটা বিরোধী ঐক্যজোটের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী, নাগরিক কমিটির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। সরকারি চাকরিতে কোটা বৈষম্য, প্রশ্নপত্র জালিয়াতি, ফলাফল প্রকাশে অনিয়ম এবং নিয়োগ জালিয়াতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানায় আন্দোলনকারীরা। এর পাশাপাশি নভেম্বরের মধ্যে রাঙামাটি জেলায় শিক্ষক নিয়োগ সম্পন্ন করার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। বাগেরহাটের চিতলমারীতে চলছে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মহোৎসব। বেড়িবাঁধের দুই পাশে জমি দখল নিয়ে ভবন নির্মাণ করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দখল চললেও নানা কারণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আইনানুযায়ী দখলদের উচ্ছেদের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ এবং আইনজীবীরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্যছবিতে রিপোর্ট। সড়কের দুই পাশে সারি সারি ভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান করে ওঠার এই দৃশ্যটি বাগেরহাটের চিতলমারীতে। বিভিন্ন সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তালিকা ও চিঠি চালাচালি হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে, বাঁধের পাশে জলাশয় ভরাট করে ভবন নির্মাণও করছে কেউ কেউ। দখলদারদের কেউ কেউ নিজের জমি দাবি করলেও অনেকে বলছেন জমি না থাকায় করেছেন এসব বসতি। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা আছে সেটা যদি মাপজোপ করে আমার স্থাপনায় বাঁধে তাহলে আমি ভেঙে দিব, আমার কোনো আপত্তি নাই। 30 বছর হয়েছে আমার স্বামী হেনবিষে মারা গেছে, আমি কোনোদিন আমাকে জায়গা জমি থাকলে তার এখন থাকতাম না। আমাদের অনেক থাকার মতন ব্যবস্থা না করে দিলে তো আমরা থাকতে পারবো না, আমাদের নিজস্ব বাড়ি ঘর নাই থাকার মতন। আওয়ামী লীগের সময় পয়সা করে দিতে হতো। হ্যাঁ, পয়সা করে অনেক কিছু খরচ হয়েছে। তবে দখল এড়াতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এই অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ জারি করেছি। এই নোটিশের একটি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সমাপ্ত হলে আমরা ফিজিক্যালি উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ শুরু করব। রাষ্ট্রীয় নানা প্রয়োজনে জমিগুলো ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন আইনজীবী ও রাজনীতিকরা। অতি দ্রুত তারা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এবং যেগুলোর বৈধ কাগজপত্র আছে সেগুলোকে বাদ দিয়ে যারা এই দখলদারিত্ব করছে, এই দখলদারিত্ব মুক্ত করার জন্য তাদের অনতিবিলম্বে জেলা প্রশাসনের সাথে উদ্যোগ গ্রহণ করে সেখানে মোবাইল কোর্ট হোক বা যে ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলো তারা গ্রহণ করবে। বাগেরহাটের 9টি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা 3600 একর জমি রয়েছে। এসব জমিতে গড়ে উঠেছে 2000-এর বেশি অবৈধ স্থাপনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে 2 মাস পড়ে থাকা ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্যের চালান খালাস হচ্ছে কাল। খালাসের পর চালানটি ভুটান নেওয়া হবে। থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে 6530 কেজি পণ্য রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট ও জুস। চালানটি রপ্তানিকারক থাইল্যান্ডের অ্যাবিট ট্রেডিং কোম্পানি লিমিটেড আর আমদানি করেছে ভুটানের অ্যাবিট ট্রেডিং। বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেওয়া হচ্ছে। 2023 সালের 22 মার্চ এই চুক্তি ও প্রোটোকল সই হয়। ভুটান স্থলবেষ্টিত হওয়ায় দেশটিতে কোনো সমুদ্র বন্দর নেই, ফলে তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করতে হয়।
বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। একসাথে নির্বাচন ও গণভোটে খরচ বাড়বে জানালেন অর্থ উপদেষ্টা। প্রবাসী সহ 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালট নিয়ে ডাক বিভাগের সঙ্গে ইসির বৈঠক। সাংবাদিকদেরও ফ্যাসিবাদ চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। গণমাধ্যমের স্বাধীনতায় অকুণ্ঠ সমর্থন। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ অ্যাটর্নি জেনারেলের। সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয় বলেছেন আইন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।